রাজ্যে স্বাগতম। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি, ইমরান এইচ খান। আজকে কিন্তু আপনাদের জন্য বিশেষ দুটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আজকে আপনারা প্রথমে শুনবেন আমাদের সবার প্রিয় মকসুদ ভাইয়ের লেখা নবু পাগলার একটা দুর্দান্ত ঘটনা। এরপর আপনাদের জন্য থাকছে আমাদের একজন লিসেনার প্রথমবারের মতো আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন, আর তার ঘটনার নামকরণ করা হয়েছে বন্দিজিন। হ্যাঁ, এরপর আপনারা শুনবেন রিয়াজ ভাইয়ের লেখা বন্দিজিন নামক একটি ভয়ঙ্কর ঘটনা। আশা করছি সব মিলে আজকের এপিসোডটা আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে কিন্তু আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেক্ষেত্রে আপনাদের কাছে দুইটি বই আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন, আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutaadda.stories@gmail.com bhootaadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তাহলে এখন আর কথা বাড়াচ্ছি না, এবার সরাসরি চলে যাচ্ছি আজকের এপিসোডের প্রথম ঘটনায়। চলুন তাহলে শুনে আসি মকসুদ ভাইয়ের লেখা নবু পাগলার ঘটনা। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় ইমরান এইচ খান ভাই। আশা করি আপনি এবং ভূত আড্ডার সকল লিসেনার সবাই অনেক বেশি ভালো আছেন। আমি মকসুদ হাসান, বাসা নেত্রকোনা 7 পাই রেল ক্রসিং। প্রিয় লিসেনার, আজ আপনাদের জন্য নিয়ে আসলাম নবু পাগলার ভয়ঙ্কর আরও একটি ঘটনা। আশা করি আজকের ঘটনাটা সবার অনেক বেশি ভালো লাগবে। প্রিয় লিসেনার, আর কথা না বলে সরাসরি ঘটনায় চলে যাই। আজকে যার কথা বলতে যাচ্ছি তার নাম জাহিদ মিয়া, আর আজকের ঘটনাটা এই জাহিদ মিয়ার পরিবারকে নিয়েই। জাহিদ মিয়া একজন ডাক্তার, সারাদিন মানুষের চিকিৎসা করেই তার দিন যেত, কিন্তু তার নিজের মনে অনেক বড় একটা কষ্ট ছিল। সেই কষ্টটা হলো জাহিদ মিয়ার কোনো সন্তান বেশি দিন বেঁচে থাকে না। এখন পর্যন্ত তার 3টা ছেলে মারা গিয়েছে। বলতে গেলে তার কোনো সন্তান হলে সন্তানের বয়স যখনই 2 থেকে 3 বছর হতো তখন সেই সন্তান মারা যেত। কিন্তু কথা হলো জাহিদ মিয়া নিজেই একজন ভালো ডাক্তার, তারপরেও তার সন্তানগুলো কেন মারা যেত তা বুঝতে পারত না। সে কোনো রোগ ধরতে পারত না। রাতে ভালোভাবেই ঘুমিয়ে যেত, আর সকাল হতেই তার সন্তানদের লাশ পাওয়া যেত বিছানায় মৃত অবস্থায়। ঠিক একইভাবে তার 3 সন্তানই মারা গেল, কিন্তু জাহিদ মিয়া কিছুই করতে পারল না। এবার জাহিদ মিয়া তার স্ত্রীকে চেক আপ করে দেখলো তার স্ত্রী আর কখনোই সন্তান জন্ম দিতে পারবে না। অনেক ডাক্তারের চিকিৎসা নিল, জাহিদ মিয়া নিজেও চিকিৎসা করলো, কিন্তু কোনো লাভ হলো না। রেজাল্ট একটা আসলো, জাহিদ মিয়ার স্ত্রী আর কখনোই সন্তান জন্ম দিতে পারবে না। জাহিদ সাহেব চেষ্টার কোনো কমতি রাখলো না, কিন্তু কোনো কাজই হয়নি। আর এই বাস্তব মেনে নিয়ে জাহিদ মিয়া আর তার স্ত্রী নিজেদের জীবন পার করতে লাগলো। এমন করেই দিন যেতে লাগলো। হঠাৎ একদিন জাহিদ মিয়ার বউ নার্গিস তার এক বন্ধুর থেকে একটা হুজুরের সন্ধান পেল। সেই হুজুর নাকি জিনেদের মাধ্যমে সন্তান এনে দিতে পারে। এই খবর শুনে জাহিদ মিয়ার স্ত্রী নার্গিস চলে গেল তার বন্ধুর কাছে, আর তার বন্ধু তাকে নিয়ে গেল সেই
হুজুরের কাছে আর হুজুরকে সবকিছুই খুলে বলল। হুজুর সবকিছু শোনার পর বলল, আমি তোমাকে সন্তানের ব্যবস্থা করে দিতে পারবো, কিন্তু 3 বছর পর্যন্ত সেই সন্তানকে চোখে চোখে রাখতে হবে, না হলে এই সন্তান মারা যাবে আর নয়তোবা হারিয়ে যাবে। তখন নার্গিস বলল, ঠিক আছে, আপনি যেমন বলবেন আমি ঠিক তাই করব। তখন সেই হুজুর 1 গ্লাস পানি করে ফু দিল আর বলল, এই পানিটা তারা 2 স্বামী স্ত্রী অর্ধেক অর্ধেক করে খেয়ে নিতে। তারপর নার্গিস আর তার বন্ধু 2জন পানি নিয়ে চলে আসলো। এদিকে জাহিদ এই কথা শুনে কিছুটা রাগ হলো, কিন্তু বউয়ের দিকে তাকিয়ে কিছুই বলল না। জাহিদ মিয়া বউয়ের কথা মতো রাতে পানি খেলো। এমন করে চলে গেল প্রায় 5 মাস। হঠাৎ একদিন নার্গিস জাহিদ মিয়াকে বলল সে আবারও মা হতে যাচ্ছে। এই কথা শুনে জাহিদ মিয়া অনেক খুশি হলো, আর এমন করেই দিন যেতে লাগলো। একসময় জাহিদ মিয়ার একটা পুত্র সন্তান হলো। দেখতেও অনেকটা ফুটফুটে সুন্দর ছিল। সন্তান পেয়ে নার্গিস ভুলেই গেল সেই হুজুরের কথা। হুজুর বলেছিল 3 বছর পর্যন্ত ছেলেকে দেখে রাখতে হবে। নার্গিস ঠিক আগের মতোই দিন পার করতে লাগলো। তবে নার্গিস আর জাহিদ মিয়া প্রায় সময় একটা জিনিস খেয়াল করত। তাদের ছেলে আব্দুল্লাহ সবসময় একা একা খেলা করত। দেখে এমন মনে হতো আব্দুল্লাহর পাশে কেউ যেন বসে আছে আর আব্দুল্লাহ তার সাথেই খেলা করছে। তবে এই বিষয়টি নার্গিস আর জাহিদ মিয়া তেমন ভাবে নেয়নি। একদিন রাতে জাহিদ মিয়া আর নার্গিস ঘুমিয়েছিল। হঠাৎ জাহিদ মিয়ার ঘুমটা ভেঙে গেল, আর তখন জাহিদ মিয়া দেখলো কালো একটা অবয়ব দাঁড়িয়ে আছে তাদের বিছানার পাশে। অবয়বটা দেখতে ঠিক এমন, মুখটা দেখতে একদম শিয়ালের মতো আর সারা গায়ে লোম দিয়ে ভর্তি, চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। অন্যদিকে আব্দুল্লাহ সেই ভয়ঙ্কর অবয়বের সাথে খেলা করছে। এই দৃশ্য দেখে জাহিদ মিয়া অনেক ভয় পেয়ে গেল আর এক চিৎকার দিয়ে বিছানা থেকে উঠে বসে পড়ল। জাহিদ মিয়ার চিৎকার শুনে নার্গিসেরও ঘুম ভেঙে গেল, আর নার্গিস জিজ্ঞেস করলো কি হয়েছে, এত রাতে চিৎকার করলো কেন। তখন জাহিদ মিয়া দেখলো তার ছেলে আব্দুল্লাহ তার নিজের জায়গাতেই আছে আর ঠিকঠাক মতোই যেন ঘুমাচ্ছে। এই দৃশ্য দেখে জাহিদ মিয়া নিজেকে কিছুতেই বিশ্বাস করাতে পারছিল না, কারণ একটু আগেই তো সে আব্দুল্লাহকে দেখলো সেই ভয়ঙ্কর অবয়বের সাথে খেলা করতে। তাহলে চোখের পলকে কি করে আব্দুল্লাহ তার নিচের জায়গায় এসে ঘুমিয়ে গেল। তখন নার্গিস আবারও জিজ্ঞেস করলো, আরে কি হইল তোমার, এত রাতে চিৎকার করলা কেন? তখন জাহিদ মিয়া এই বিষয়টি এড়িয়ে গেল আর নার্গিসকে বলল স্বপ্ন দেখে ভয় পাইছে। এটা বলে আবারও শুয়ে পড়ল। এমন করেই দিন যেতে লাগলো, আর আব্দুল্লাহ বড় হতে থাকলো। আব্দুল্লাহ এখন দাঁড়াতে পারে আর মাঝে মধ্যে অল্প অল্প করে হাঁটতেও পারে, কিন্তু একদম পুরোপুরি ঠিকভাবে হাঁটতে পারে না, একটু সামনে গেলেই পড়ে যায় এমন অবস্থা। একদিন দিনের বেলায় নার্গিস ঘুমিয়েছিল আর জাহিদ মিয়া হাসপাতালে ছিল। ঘরে শুধু নার্গিস আর আব্দুল্লাহ ছিল। নার্গিসের হঠাৎ ঘুম ভেঙে গেল, আর নার্গিস তখন দেখলো আব্দুল্লাহ তার পাশে নেই। যেই আব্দুল্লাহকে খোঁজার জন্য বিছানা থেকে উঠতে যাবে, ঠিক তখন নার্গিসের চোখ গেল সিলিং ফ্যানের দিকে, আর সেই দিকে তাকিয়ে নার্গিস অবাক হয়ে গেল, কারণ এই দৃশ্য দেখার জন্য নার্গিস কোনো মতোই প্রস্তুত ছিল না। নার্গিস সিলিং ফ্যানের দিকে তাকিয়ে দেখলো আব্দুল্লাহর মৃতদেহটা সিলিং ফ্যানে ঝুলে আছে, আর এই দৃশ্য দেখে নার্গিস সেখানে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। আর তখন নার্গিসের চিৎকার শুনে পাশের বাসার অন্যরাও চলে আসলো তাদের ঘরে, আর সেখানে এসে দেখে নার্গিস অজ্ঞান হয়ে পড়ে আছে আর আব্দুল্লাহ তার পাশে বসে ভয়ঙ্কর ভাবে হাসছে। সবাই তখন নার্গিসের জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হয়নি। তারপর সবাই মিলে জাহিদ মিয়াকে ফোন দিল আর নার্গিসের কথা বলল। জাহিদ মিয়া হসপিটাল থেকে 2জন নার্স সাথে নিয়ে বাসায় চলে আসলো। তারপর নার্গিসের জ্ঞান ফিরিয়ে আনলো। নার্গিসের জ্ঞান ফিরতেই জাহিদ মিয়া জিজ্ঞেস করলো, কি হয়েছে, তুমি অজ্ঞান হয়ে পড়েছিলে কেন? তখন নার্গিস কান্না করতে করতে বলতে লাগলো, হ্যাঁ, আমাদের আব্দুল্লাহ আর নেই, সে মারা গেছে। তখন জাহিদ মিয়া বলল, আরে কে বলেছে আব্দুল্লাহ মারা গেছে?
এই যে আমাদের আব্দুল্লাহ। যেই নার্গিস আব্দুল্লাহর দিকে তাকালো, তখন নার্গিস দেখলো আব্দুল্লাহ খেলা করছে আর নার্গিসের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসছে। নার্গিস আব্দুল্লাহকে দেখে দৌড়ে গেল আর আব্দুল্লাহকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। সবাই তখন এটাই ভেবে নিল হঠাৎ করে ঘুম থেকে উঠে উল্টো পাল্টা কিছু দেখছে হয়তো, আর না হলে স্বপ্ন দেখে ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে। এই বিষয়টিও কেউ এতটা আমলে নেয়নি, আর নার্গিসও বলেনি সে ঘুম থেকে উঠে কি দেখেছিল। সে শুধু এটাই বলেছিল আমাদের আব্দুল্লাহ আর নেই। সেদিনের মতো সবকিছুই ঠিক হয়ে গেল, আর এমন করেই চলে গেল আরো কিছুদিন। এর মাঝে ছোট ছোট অনেক ঘটনাই ঘটে গেল, সব মিলে ভালোই চলছিল। আর এরই মাঝে আব্দুল্লাহ হাঁটাও শিখে গেল। একদিন দুপুরবেলায় জাহিদ মিয়া আর নার্গিস দুইজন মিলে আব্দুল্লাহকে সাথে নিয়ে তাদের পুকুরে গোসল করতে গেল। জাহিদ মিয়া আর নার্গিস দুইজনই গোসল করতে লাগলো। অন্যদিকে আব্দুল্লাহ পুকুরের পাড়ে বসেছিল। হঠাৎ নার্গিস আর জাহিদ মিয়া দুইজনই খেয়াল করে দেখলো আব্দুল্লাহ পুকুর পাড়ে নেই। ঠিক তখন তারা দুইজন খেয়াল করলো পুকুরের মাঝখানে, আর সেখানে তাকিয়ে যা দেখলো সেটা দেখার জন্য কেউই প্রস্তুত ছিল না। জাহিদ মিয়া আর নার্গিস দেখলো আব্দুল্লাহ পুকুরের মাঝখানে সাঁতার কাটছিল আর আস্তে আস্তে পানিতে তলিয়ে যাচ্ছিল। এই দৃশ্য দেখে জাহিদ মিয়া আর নার্গিস দুইজনই চিল্লাতে লাগলো। আশেপাশের সবাই সেখানে চলে আসলো আর জিজ্ঞেস করলো কি হয়েছে। জাহিদ মিয়া সবকিছুই খুলে বলল তাদের সবাইকে। সবকিছু শোনার পর সেখানে উপস্থিত থাকা সবাই পানিতে ঝাঁপিয়ে পড়লো আর পানির নিচে ডুব দিয়ে খুঁজতে লাগলো আব্দুল্লাহকে। সারাদিন খোঁজাখুঁজি করার পর সবাই ব্যর্থ হলো, কেউ আব্দুল্লাহর কোনো খোঁজ পেল না। পরের দিন 5 জন ডুবুরি নিয়ে আসা হলো। যাদেরকে আনা হয়েছে উনারা সেই এলাকার নাম করা ডুবুরি। 5 জন ডুবুরি পানিতে ঝাঁপ দিল। সকাল গড়িয়ে দুপুর হলো, কিন্তু আব্দুল্লাহর কোনো সন্ধান পাওয়া যায়নি। এদিকে এবার প্রায় সন্ধ্যা হতে যাচ্ছে। আস্তে আস্তে 3 জন ডুবুরি পানি থেকে উপরে উঠে আসলো, কিন্তু বাকি 2 জন পানি থেকে উপরে আসলো না। দেখতে দেখতে রাত হয়ে গেল, কিন্তু সেই 2 জন ডুবুরির কোনো খবর পাওয়া যায়নি। এবার তো হলো আরেক বিপদ। অনেক অপেক্ষা করার পর সবাই নিজেদের বাড়িতে চলে গেল। এদিকে আব্দুল্লাহকেও পাওয়া যায়নি, অন্যদিকে 2 জন ডুবুরি নিখোঁজ। এই ঘটনা প্রায় পুরো এলাকাতেই ছড়িয়ে গেল। রাত তখন 10টা বাজে, আর ঠিক তখন নার্গিসের মনে পড়ল সেই হুজুরের কথা। হুজুর যে বলেছিল 3 বছর পর্যন্ত তার ছেলেকে দেখে দেখে রাখতে হবে। তখন নার্গিস জাহিদ মিয়াকে সেই হুজুরের কথা খুলে বলল। নার্গিসের মুখে এই কথা শুনে জাহিদ মিয়া অনেক রাগ করলো আর বলল, এই কথা তুমি আগে কেন বলো নাই? যদি এই কথা আগে বলতা তাহলে আজ আব্দুল্লাহকে এইভাবে হারাতে হতো না। এটা বলে জাহিদ আর নার্গিস দুজনই কান্না করে দিল। পরের দিন সকালে নার্গিস আর জাহিদ মিয়া চলে গেল সেই হুজুরের কাছে, আর হুজুরকে গিয়ে সবকিছু খুলে বলল। তখন হুজুর বলল, মারে, এখন আর আমার কিছু করার নাই। আমি আগেই তোমারে বারবার সাবধান করে দিয়েছিলাম। ছেলের 3 বছর হওয়ার আগ পর্যন্ত ছেলেকে সব সময় চোখে চোখে রাখতে, কিন্তু তুমি সেটা করতে পারো নাই। আর তাই জিন তাদের দেওয়া জিনিস নিজেরাই নিয়ে গেছে। তাদের সাথে চুক্তি ছিল এটাই, ছেলে জন্ম নেওয়ার 3 বছর পর্যন্ত ওরা তাদের ছেলেকে নিয়ে যেতে পারবে। 3 বছর হয়ে গেলে আর কখনোই নিতে পারবে না। এখন আর আমার কিছু করার নাই। তোমরা যদি চাও তাহলে অন্য কোনো ভালো হুজুরের কাছে যেতে পারো। এটা বলে সেই হুজুর তাদের বিদায় দিল। আর এদিকে বাকি 3 ডুবুরি আবার সেই পুকুরে নামলো। তাদের বাকি 2 সাথীকে খোঁজার জন্য মূলত নেমেছিল। সারাদিন খুঁজতো, কিন্তু কোনো খোঁজ পেল না। 2 জন পুকুর থেকে উঠে পড়লো, কিন্তু বাকি একজন এখনো পানির নিচেই আছে। প্রায় 20 মিনিট চলে গেল, কিন্তু বাকি একজন উঠছিল না। এদিকে সন্ধ্যা হয়ে আসলো, কিন্তু কোনো খবর নেই তার। বাকি 2 জন ভেবে নিল আজ হয়তো তাদের এই সঙ্গীকেও হারিয়ে ফেলল। যখন তারা পুকুর থেকে চলে যেতে লাগলো, ঠিক তখন তাদের বাকি এক সঙ্গী পানির উপরে ভেসে উঠল, আর উপরে থাকা বাকি 2 জন সাথে সাথেই পানিতে ঝাঁপ দিল। তাদের বাকি একজন সঙ্গীকে নিয়ে আসার জন্যই তারা ঝাঁপ দিল, কিন্তু সেখানে গিয়ে তাদের চোখ বড় বড় হয়ে গেল।
সেখানে গিয়ে দেখলো তাদের বাকি সঙ্গী অন্য এক সঙ্গীকে গামছা দিয়ে পেঁচিয়ে পানের উপরে নিয়ে এসেছে, কিন্তু আফসোস সেই সঙ্গীটা মৃত ছিল। সবাই তাদের পানি থেকে টেনে উপরে উঠালো আর জিজ্ঞেস করলো এই একজনের মরদেহ সে কোথায় পেল, আর বাকি একজন কই। তখন সেই ডুবুরি বলতে লাগলো, আমি যখন শেষবার ডুব দিলাম তখন আমি সবকিছুই দেখে আসলাম, কিন্তু কিছুই নেই। যখন আমি পানির উপরে উঠে আসবো ঠিক তখন আমার নজর গেল পুকুরের মাঝখানে, আর সেখানে আমার চোখে পড়লো ছোট্ট একটা সুড়ঙ্গ। তখন আমি সেখানে গেলাম আর সেই সুড়ঙ্গ রাস্তা দিয়ে ভেতরে প্রবেশ করলাম। আর ভেতরে ঢুকেই আমি যা দেখলাম সেটা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমি সেখানে গিয়ে দেখলাম সেই জায়গায় কোনো পানি নেই। আমি এখন যেমন নিঃশ্বাস নিতে পারতেছি সেখানে গিয়েও ঠিক একই রকম ভাবে নিঃশ্বাস নিয়েছি। দেখে মনে হলো এটা অন্য এক জগৎ। আর 3 বছরের একটা ছোট বাচ্চা এক বৃদ্ধের সাথে খেলা করছে, আর তার পাশেই পড়ে আছে আমাদের 2 সঙ্গীর মৃতদেহ। তখন আমি ভাবতে লাগলাম কি করব, ফিরে আসব নাকি সেই বৃদ্ধের সাথে কথা বলবো। ঠিক তখন সেই বৃদ্ধ ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল, আমার সাথে তোর কোনো কথা বলে লাভ নেই। তোর 2 সাথী, ওরা 2 জন মৃত অবস্থায় আছে। আজ একজনকে তোর সাথে নিয়ে যা, আর আগামীকাল সকালে বাকি জনের লাশ নিচে নিচেই পানির উপরে ভেসে উঠবে। আর হ্যাঁ, কখনো ভুল করেও এখানে আর আসার চেষ্টা করবি না। যদি এই ভুল করিস তাহলে তোর অবস্থাও ঠিক তোর সাথীদের মতোই হবে। এটা বলে সেই বৃদ্ধ সেখান থেকে চলে গেল বাচ্চাটাকে নিয়ে, আর আমি এক সাথীকে নিয়ে উপরে চলে আসলাম। সেই ডুবুরির মুখে এই সব কথা শুনে সেখানে উপস্থিত থাকা সবাই অনেক বেশি ভয় পেতে লাগলো। অন্যদিকে জাহিদ মিয়া আর নার্গিস 2 জন কিছুটা শান্তি পেল যে তাদের ছেলে আব্দুল্লাহ বেঁচে আছে। কিন্তু আফসোস, সেদিনের পর থেকে আর কেউ সেই পুকুরে নামতে সাহস করেনি। এদিকে জাহিদ আর নার্গিস 2 জন অনেক হুজুর, কবিরাজ, এমনকি তান্ত্রিকের কাছেও গেল, কিন্তু কেউ ভয়ে রাজি হয়নি এই পুকুরে নামার জন্য। এমন করে চলে গেল প্রায় 8 মাস। তখন নার্গিস আর জাহিদ মিয়া তাদের ছেলে আব্দুল্লাহর আশা ছেড়েই দিতে লাগলো, কারণ কেউ রাজি হয়নি সেখানে যাওয়ার জন্য। অনেকেই আসছে কিন্তু পুকুর পাড়ে এসে সেখান থেকেই ফিরে গেছে। একদিন দুপুরবেলায় জাহিদ মিয়া আর নার্গিস 2 জন মিলে ঘরে বসে ভাত খাচ্ছিল। ঠিক তখন বাইরে থেকে একটা আওয়াজ আসলো, ঘরে কেউ আসিস রে? যদি ঘরে কেউ থেকে থাকিস তাহলে এই পাগল রে 2টা খাবার দে, অনেক খিদা লাগছে রে। আসিস নাকি কেউ ঘরে? এমন ডাক শুনে জাহিদ মিয়া ঘরের বাইরে আসলো আর সেখানে এসে দেখলো একটা পাগল দাঁড়িয়ে আছে। তখন জাহিদ মিয়া জিজ্ঞেস করলো, কে আপনি আর এখানে কি চান? তখন সেই পাগলটা একটা হাসি দিয়ে বলতে লাগলো, আমি নবু, আমারে সবাই নবু পাগলা কইয়া ডাকে। আমার অনেক খিদা লাগছে রে, আমারে কয়টা খাইতে দিবি? নবু পাগলার মুখে এই কথা শুনে জাহিদ মিয়া নবু পাগলাকে ঘরের ভেতর আসতে বলল। তখন নবু পাগলা বলতে লাগলো, আরে কি বলিস? আমার মতো একজন পাগলাকে তোদের ঘরের ভেতরে যাইতে কইতেছস? তখন জাহিদ মিয়া বলতে লাগলো, এই দুনিয়ায় কেউই পাগল হয়ে আসে নাই। কেউ ভবের পাগল, কেউ আল্লাহর জন্য পাগল, আবার কেউ নারীর জন্য পাগল। এত কথা বাদ দিয়ে এবার ঘরে চলেন। আমিও ভাত খেতেই বসেছিলাম, এখন আপনিও আসেন, 2 জনে একসাথে ভাত খামো। এই কথা শুনে নবু পাগলা বলতে লাগলো, তোর ব্যবহারে আমি অনেক খুশি হইলাম রে বাপু। আমি এখন তোর ঘরে যাবো না, আমি এখন তোদের এই পুকুরে গোসল করব, তারপর তোর সাথে বসে ভাত খাবো। এই কথা শুনে যেই জাহিদ মিয়া বলতে চাইলো এই পুকুরটা ভালো না, এখানে কেউ গোসল করে না, ঠিক তখন নবু পাগলা বলল, একদম চুপ হয়ে যা বাপু, আমি এখন গোসল না করে ভাত খাবো না। এটা বলে নবু পাগলা একটা দৌড় দিল আর এক দৌড়ে পুকুরে গিয়ে ঝাঁপ দিল। এদিকে জাহিদ মিয়া আর নার্গিস 2 জনেই দৌড়ে সেই পুকুর পাড়ে আসলো। অনেক সময় চলে গেল কিন্তু এই পাগল তো আর উপরে উঠে আসছে না।
প্রায় 1 ঘন্টা চলে গেল, কিন্তু নবু পাগলা পানির উপরে আসলো না। জাহিদ মিয়া আর নার্গিস দুইজন ধরে নিল নবু পাগলাও মনে হয় সেই দুইজন ডুবুরির মতোই পুকুরে মারা গেছে। কিন্তু তাদের ভাবনা দূর করে দিয়ে 1 ঘন্টা 30 মিনিট পর একটা বাচ্চা কাঁধে নিয়ে নবু পাগলা পানির উপরে ভেসে উঠল। সেই বাচ্চাকে দেখে আর চিনতে বাকি রইল না, এটা আব্দুল্লাহ। আব্দুল্লাহকে দেখে জাহিদ মিয়া আর নার্গিস দুজন অনেক খুশি হলো, আর নবু পাগলার পায়ে পড়ে কান্না করতে শুরু করলো। কারণ নার্গিস আর জাহিদ মিয়া বুঝতে পারলো এটা কোনো সাধারণ পাগল না, কারণ এই অসম্ভবকে সম্ভব করা কোনো সাধারণ মানুষের কাজ হতেই পারে না। অন্যদিকে এত সময় পানির নিচে ছিল, কিন্তু নবু পাগলার শরীরের কাপড় যেন শুকনোই ছিল। তখন নবু পাগলা বলতে লাগলো, আমার পা দুইটা সাইটা দিত বাপু, পা দুইটা ছেড়ে দিয়ে আমারে দুইটা খাইতে দে, আমার অনেক খিদে লাগছে। এদিকে জাহিদ আর নার্গিস দুইজনেরই কান্না শুনে আশেপাশের সবাই চলে আসলো, আর সবাই এসে আব্দুল্লাহকে দেখে অনেক খুশি হলো, আর নবু পাগলাকে জিজ্ঞেস করলো পানির নিচে কি হয়েছিল। তখন নবু পাগলা বলতে লাগলো, তোদের সব কথার উত্তর দিমু বাপু, আগে আমারে খাইতে দে, খাওয়া শেষ করে তোদের সব কিছু বলবো। এটা বলে নবু পাগলা চলে গেল জাহিদ মিয়ার ঘরে, আর সেখানে বসে ভাত খেয়ে বাইরে আসলো। বাইরে এসে দেখলো অনেক মানুষের ভিড় জমে গেছে আব্দুল্লাহর কাহিনী শোনার জন্য। তখন নবু পাগলা বলতে শুরু করলো, আমি যখন পানিতে লাফ দিলাম, তখন আমি একটা ছোট বাচ্চার হাসির আওয়াজ শুনতে পেলাম, আর তখন আমি খুঁজতে লাগলাম এই আওয়াজ কোত্থেকে আসছে। আর ঠিক তখন আমার চোখের সামনে পড়লো একটা সুড়ঙ্গ, আর আমি তখন বুঝতে পারলাম এখানে একটা কিছু হয়েছে। আমি তখন সেই সুড়ঙ্গের মধ্যে ঢুকে গেলাম। সেখানে আমি দেখলাম এটা এক অন্য জগৎ, আর সেখানে একজন বৃদ্ধ জিন একটা বাচ্চার সাথে খেলা করছে। আর সেই বাচ্চাটা আর কেউ না, এটা হচ্ছে এই আব্দুল্লাহ। যেই আমি তাদের কাছে যেতে চাইলাম, তখন সেই বৃদ্ধ জিন আমাকে বলতে লাগলো, রে তুই, তোর সাহস তো কম না, তুই আমার রাজ্যে চলে এসেছিস অনুমতি ছাড়াই, তুই আমার থেকে এই বাচ্চাকে নিয়ে যেতে এসেছিস। সেই জিনের মুখে এই কথা শুনে আমি বুঝলাম এই বাচ্চাটা আসলে এই জগতের কেউ না, এই বাচ্চাকে পানির উপর থেকে এই জগতে আনা হয়েছে। আমিও তখন বলতে লাগলাম, দেখো তোমার অনেক বয়স হয়ে গেছে, খামাখা ঝামেলায় না গিয়া এই বাচ্চাটা দিয়ে দাও। তখন সেই জিন বলতে লাগলো, নিজের মৃত্যু নিজে ডেকে আনলি তুই। এটা বলে সেই জিন আমার ওপর আক্রমণ করলো, আর আমি তখন আমার বন্ধু জিন সুলাইমানকে স্মরণ করলাম, আর সাথে সাথে সেখানে সুলাইমান এসে হাজির হলো, আর শুরু হয়ে গেল তুমুল লড়াই। প্রায় 1 ঘন্টা পর সেই জিন হার স্বীকার করে নিল, আর সুলাইমান জিনের কাছে ক্ষমা চাইতে লাগলো, আর বলতে লাগলো, নবু, সুলাইমান জিনকে আমাকে ছেড়ে দিতে বল, আমি বাচ্চাটা ধরে দিয়ে দিব, তবে আমার একটা শর্ত আছে। তখন আমি কইলাম, কি শর্ত বাবু, বল শুনি। তখন সেই জিন বলল, রে 2টা পাঠা দিতে হবে, 2টা পাঠা দিলেই সে আব্দুল্লাহকে দিয়ে দেবে, আর কখনোই আব্দুল্লাহর কাছে আসবে না। আমি তখন তার শর্তে রাজি হলাম, আর আব্দুল্লাহকে নিয়ে চলে আসলাম। সবকিছু শোনার পর জাহিদ মিয়া বলল, আজকেই আমি 2টা পাঠা দেব। নবু পাগলা, আপনি বলেন পাঠাগুলো কোথায় দিতে হবে। তখন নবু পাগলা বলল, 2টা পাঠা এনে এই পুকুরের মাঝে ফেলে দিবি, তাহলেই হবে, আর কিছু করা লাগবে না। এটা বলে নবু পাগলা সেখান থেকে চলে গেল। তো প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের ঘটনা। আশা করি ঘটনাটা সবার অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন প্লিজ। আমি মকসুদ হাসান, বাসার নেত্রকোনা, 7 মাইল রেল ক্রসিং। আজ এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। ভূত আড্ডা দীর্ঘজীবী হোক।
ধন্যবাদ মকসুদ ভাই এত সুন্দর একটা ঘটনা লিখে পাঠানোর জন্য। সত্যি ঘটনাটা বেশ দুর্দান্ত ছিল। সেই সাথে এটাও বলবো, এই সপ্তাহে মকসুদ ভাইয়ের ঘটনাটা মানে অন্যান্য সপ্তাহের থেকে একটু ডিউরেশনটা কম ছিল। মকসুদ ভাই অনেক বেশি ব্যস্ত থাকার কারণে হয়তোবা একদম পরিপূর্ণ ডিটেলসে ঘটনাটা লিখতে পারে নাই। তো আশা করি আগামীতে মকসুদ ভাই অবশ্যই আমাদেরকে আগের মতোই লং লং ঘটনা সব পাঠাবে। তো মকসুদ ভাই ওয়ান্স এগেইন আপনাকে ধন্যবাদ। আর প্রিয় লিসেনার্স, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন যে আজকের এই প্রথম ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো এখন সরাসরি চলে যাচ্ছি আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। চলুন তাহলে শুনে আসি রিয়াজ ভাইয়ের লেখা বন্দি চিহ্নের ঘটনা। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, মানুষ যা দেখে সেটাই বিশ্বাস করে, কিন্তু পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা দেখা যায় না, কেবল অনুভব করা যায়। আর সেই অনুভবের ভয় অদৃশ্যের ভয়, সেটাই সবচেয়ে ভয়ঙ্কর। আমার নাম রিয়াজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ছাত্র আমি। ইতিহাস, পুরনো জমিদার বাড়ি, লোককথার অজানা ধ্বংসসবশেষের প্রতি আমার দুর্নিবার আকর্ষণ। ভূতের গল্পে কখনো বিশ্বাস করিনি, তবে ভৈরবের সেই পুরনো জমিদার বাড়িতে পা রাখার পর সবকিছু যেন পাল্টে যায়। ছোটবেলায় মামার মুখে গল্প শুনতাম এক ভৌতিক বাড়ি, যেখানে একটি ঘর আছে যার দরজা একবার খোলা মানেই মৃত্যু। তখন হেসে উড়িয়ে দিতাম। আজ বুঝি ভয় নিয়ে হাসাহাসি করার নিছক নির্বুদ্ধিতা। ঘরটা ছিল ব্রিটিশ আমলের জমিদার সাইদুর রহমান চৌধুরীর বাড়ির অংশ। লোককথা বলে একবার তিনি মধ্যপ্রাচ্য থেকে আসা হজযাত্রীদের আশ্রয় দেন, যাদের মধ্যে ছিলেন একজন অদ্ভুত সুফি। তার নাম হারুন আল বাহারি। লোকটা সাধারণ ফকির ছিলেন না, তিনি জমিদারের সঙ্গে আত্মা বিনিময়ের এক অলৌকিক চুক্তি করতে চেয়েছিলেন। জমিদার তা প্রত্যাখ্যান করেন, আর তারপর নেমে আসে অজানা এক ভয়াবহতা। জমিদারের মৃত্যু হয় আকস্মিকভাবেই। সেই থেকেই বাড়ির একটি ঘর চিরতর বন্ধ করে দেওয়া হয়। বলা হয় ঘরটির ভেতরে বন্দি করা হয়েছিল হারুনকে। তাকে মারা হয়নি, বরং আটকে রাখা হয়েছিল শিকলে বাঁধা এক রক্তপিপাসু অস্তিত্ব, যাকে স্থানীয়রা ডাকে বন্দিজিন নামে। 3 দশক কেটে গেছে, সেই বাড়ি এখন পরিত্যক্ত। চারপাশ ঝোপঝাড়ে ঢেকে গেছে, কাঠ পচে গেছে, লোহার গন্ধ লেগে আছে বাতাসে। মানুষ সন্ধ্যার পর রাস্তা ঘুরিয়ে নেয়। কেউ বলে রাতে বাড়ির ভেতর থেকে একসঙ্গে কোরআনের আয়াত আর অশ্লীল হাসির শব্দ শোনা যায়। কেউ বলে যে ঘরের পাশে দাঁড়ায় তার ছায়া আর ফিরে আসে না। কিন্তু আমি থামিনি। শুক্রবার বিকেলে ভৈরব পৌঁছালাম। মামা বারবার নিষেধ করেছিলেন, কিন্তু আমি বারণ শুনিনি। জমিদার বাড়ির সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিল এটা বাড়ি নয়, বরং কোনো ছায়ার শরীর। ভেতরে ঢুকতেই এক ধরনের পচা কাঠের গন্ধ আর হালকা ধোঁয়ার হাওয়া আমাকে ঘিরে ধরল, যেন সময় থেমে গেছে সেখানে। দেয়ালে ঝুলে থাকা জংধরা তরবারি, শুকনো রক্তের দাগ, নীরবতা, সব মিলে এক অলৌকিক গা ছমছমে পরিবেশ। আর আমি চলতে থাকলাম সেই ঘরের দিকে, সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর। দরজা তালা ছিল। ভাঙলাম। খুলতেই কাঁপিয়ে দেওয়া ঠান্ডা বাতাস ঝাঁপিয়ে পড়ল শরীরে। ঘরের মাঝে কাঠের কফিন, চারপাশে লাল রঙে লেখা অদ্ভুত আরবি হরফ। মেঝেতে একটি 5 কোণা বৃত্তের মধ্যে স্থাপন করা কফিন। সব মিলে স্পষ্ট বোঝা গেল এটা কোনো সাধারণ ঘর নয়। হঠাৎ পেছন থেকে চাপা ফিসফিসানি, তুই ডাকছিস, আমি এলাম। ঘরের ক্ষীণ আলো যেন নিভে গেল। দরজা বন্ধ। আমি দাঁড়িয়ে কফিনের সামনে, চারপাশে ধাতব গন্ধে মিশে থাকা পরিবেশ।
কফিন কাঁপতে থাকে আর সেই সাথে একটা অদৃশ্য আওয়াজ বলে, আমি হারুন আল বাহারি। 30 বছর আগে আমাকে খুলেছিল এক মূর্খ, মরেছিল। এবারও দরজা খোলার বদলে একটা আত্মা লাগবে। দেখলাম একজন মানুষ রক্ত মুখ ফ্যাকাশে চোখে তাকিয়ে আছে আমার দিকে। রাজীব, মামার শালা, যিনি 30 বছর আগে নিখোঁজ হয়েছিলেন। তখন আমার মন বলছিল পালাও, কিন্তু সময় শেষ। কফিন ফেটে গেল, ভেতর থেকে বেরিয়ে এলো এক কালো ধোঁয়া, রক্ত মাংসবিহীন গলিত চোখ, চুলহীন আগুন ও ছায়ার শরীর। এক ভয়াবহ জিন এটা। তখন সে আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুই আমাকে জাগিয়ে তুলেছিস। তোর আত্মা এখানেই থাকবে, আর তোর শরীর আমার হবে। আমি পালাতে চাইলাম, কিন্তু পা জমে আছে মনে হলো। মনে পড়ে গেল মামার কথা, ও রক্ত যেই চক্রে পড়ে, জিন তার শিকার ছাড়ে না। তবে যদি বিশ্বাস শক্ত হয়, জিনও ভয় পায়। মুখে কালিমা পড়তে থাকলাম। কফিনের নিচ থেকে বেরিয়ে এলো এক ঝলক আলো, একটা তামার তাবিজ। আমি সেটা তুলে নেই। জিন কাঁদতে কাঁদতে বলে, না, এটা আমার শিকল। তাবিজটা কফিনে ছুঁড়ে মারতেই এক বিস্ফোরণ, দরজা খুলে যায়। আমি দৌড়ে বের হয়ে যাই। পিছনে এক কণ্ঠস্বর বলতে থাকে, তোর রক্ত কফিনে পড়েছে, তুই পালাতে পারবি না। সেই রাতের পর থেকে আমি ভৈরবে যাইনি, কিন্তু জানি এটা শেষ নয়। রাতে জানালার পাশে দাঁড়িয়ে আছি, হঠাৎ চোখ যায় বাইরের দিকে। দেখতে পাই আগুনের মতো দুটা চোখ। সেই সাথে সেখান থেকে একটা কণ্ঠস্বর বলে ওঠে, এই খেলাটা এখনো শেষ হয়নি। তারপর একদিন ল্যাপটপে খুলে গেল একটি নিচে থেকে চালু হওয়া ফাইল। ফাইলটার মধ্যে ছিল একটা ভয়েস রেকর্ডিং। যেই রেকর্ডিং এর শব্দগুলো ছিল অনেকটা এমন, হারুন আল বাহারি, অভিশপ্ত সুফি। পড়তে পড়তে শিউরে উঠলাম। হারুন ছিল এক আলেম, যার জীবন পাল্টে দেয় এক ভয়াল রাত। সে নিজের আত্মার অর্ধেক দিয়ে ডেকে আনে শয়তানি শক্তি। তখন থেকেই সে এক মধ্যবর্তী অস্তিত্ব, না মানুষ না জিন, বরং ভয়াবহ কিছু। সে বলতো, যে আমাকে বিশ্বাস করে না, আমি তাকেই বিশ্বাসে পরিণত করি। তখন বুঝলাম আমি শুধু ইতিহাস স্পর্শ করিনি, আমি ঢুকে পড়েছি এক আত্মিক চুক্তির ভেতরে। আমি চাইলেও এখন আর ফিরতে পারবো না। ঠিক তখনই আমার জীবনে আসে রুহিন, আমার বিশ্ববিদ্যালয়ের জুনিয়র। ভৈরবের কাহিনী শুনে সে আগ্রহ দেখায়। এক রাতে সে এসে বলে, এই তাবিজ কাঁপছে, এটা শিকল না, এটা একটা নাম। আমি ঘাবড়ে যাই। রুহিন তখন বদলে গেছে, চোখ লাল, ঠোঁটে জিনের হাসি। সে আর রুহিন নয়। সে বলল, ও এসে গেছে, এবার তুই ছাড়া কেউ পারবে না থামাতে। ঘরের দেয়াল ফেটে রক্ত ঝরে, আয়নায় ভেসে ওঠে হারুমের মুখ। বলে, তোর শরীর চাই না, তোর বিশ্বাস চাই। আমি তাবিজটা ভেঙে ফেলি। ভেতর থেকে বেরিয়ে আসে একটি কাগজে লেখা নাম। ইবনু শাইতান। উচ্চারণ করতেই এক ভয়ানক কম্পন, অন্ধকারে ডুবে যায় সবকিছু। তারপর অজ্ঞান। চোখ খুলে দেখি হাসপাতালে। 3 দিন নিখোঁজ ছিলাম। রুহিনের কোনো অস্তিত্ব নেই, কেউ চেনে না, শুধু আমার ফোনে একটি ছবি। আমি কফিনের পাশে পাশে দাঁড়িয়ে আছে একটি মুখহীন অস্তিত্ব। একদিন রাতে আবার সেই কণ্ঠস্বর শুনতে পেলাম। কণ্ঠস্বরটা বলল, তুই একটা তালা খুলেছিস, আরো 6টা বাকি। হারুন ছিল প্রহরী, বন্দী ছিল আরো 6 আত্মা। আমি আয়নায় দেখি
আমার চোখ লালচে। জিন শুধু বাইরেই নেই, সে আমার ভেতরেও ঢুকে পড়েছে। রুহিন বলে, তুই পালাতে পারবি না, তবে যুদ্ধ শুরু করতে পারিস। এটা আত্মা মুক্তির যুদ্ধ। আমি তখন চুপচাপ মাথা নাড়ি। ঘড়ির কাঁটা থেমে থাকা 3:15 থেকে নড়তে শুরু করে। আমি জানি আমার যাত্রা আবারও শুরু হবে ভৈরবের সেই অভিশপ্ত ঘরে। তো ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনাদের ভালো রেসপন্স পেলে আমি আগামীতেও আরো সুন্দর সুন্দর ঘটনা লিখে পাঠানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভোতারটা দীর্ঘজীবী হোক। ধন্যবাদ রিয়াজ ভাই এত সুন্দর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। সত্যি ঘটনাটা বেশ ইউনিক ছিল। মানে ঘটনাটা সাজানোতে কিছুটা প্রবলেম ছিল, যার জন্য পড়তে একটু অসুবিধা হচ্ছিল। কিন্তু ওভারঅল ঘটনাটা সত্যি অনেক বেশি স্ক্যারি ছিল, অনেক বেশি ডার্ক ছিল। ধন্যবাদ রিয়াজ ভাই এত সুন্দর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। তো প্রিয় লিসেনার্স, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের 2টা ঘটনা আপনাদের কাছে কেমন লেগেছে। তো এই ছিল আজকের আয়োজন। চলে যাওয়ার আগে আপনাদেরকে আবার বলবো, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেই ক্ষেত্রে আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ইমেল অ্যাড্রেসটি দেওয়া আছে। আপনারা আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখিয়ে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তাহলে আমি ইমরান খান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন আর দুর্দান্ত কোনো এক ঘটনার মাধ্যমে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ভোতারটার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।